নমস্কার, আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব সম্বন্ধে পড়ব। বিভব বিভব কি? বিভবের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট হলো বিভব প্রভেদ। বিভব প্রভেদে কি হয় না, বিভব প্রভেদ হচ্ছে কিসের জন্য দায়ী? এটা হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য দায়ী। ঠিক আছে, তড়িৎ প্রবাহের জন্য দায়ী। কিন্তু আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, অর্থাৎ কি না, স্থির তড়িৎ। তো সুতরাং এখানে তড়িৎ প্রবাহ আসছে না, তাহলে আমরা বিভবটাকে কিভাবে ডিফাইন করব বা সংজ্ঞায়িত করব সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো, যেখানে বিভব থাকবে সেখানে আধান থাকবে, তাই তো? এবার কি বলেছে, কোনো একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে একটি নির্দিষ্ট কোনো বিন্দুতে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, এটা মাথায় রাখতে হবে। এটা মনে করো একটা কিউ চার্জ আছে, ঠিক আছে? কিউ চার্জ আছে, তুমি কি করছো, একটা কিউ জিরো একটা টেস্ট আধানকে, হ্যাঁ, এই তড়িৎ ক্ষেত্র কোন দিকে? তড়িৎ ক্ষেত্র অবশ্যই এদিকে, বুঝতেই পারছো। এই একটা কিউ জিরো আধান আছে, কিউ জিরো আধানকে অসীম দূরত্ব থেকে, এই একটা কিউ জিরো আধান আছে, কিউ জিরো, এই আধানকে কি করতে হচ্ছে না, অসীম দূরত্ব থেকে এই আর বিন্দুতে নিয়ে আসছো। এই অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে নিয়ে আসতে, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন মনে করো। যে পরিমাণ কার্য করতে হচ্ছে তাকেই হচ্ছে বিন্দুর বিভব বলে। আর বিন্দুতে নিয়ে আসতে কার্য করতে হচ্ছে মনে করি ডাব্লু বি, ঠিক আছে, এখানে যদি বি বলি। আর ডাব্লু বি কার্য করতে হচ্ছে কত আধানের জন্য? কিউ জিরো আধানের জন্য। তার মানে একক আধানের জন্য ডাব্লু বি বাই কিউ জিরো। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভিবির মানটা হচ্ছে এটা। এখানে উল্লেখযোগ্য বিষয় কি, এই যে কার্যটা হবে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার ঠিক অপোজিট দিকে কিন্তু কার্যটা করেছি আমরা। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, যেহেতু অপোজিট দিকে করেছি সেহেতু এটা শক্তি, সেই শক্তিটা সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকছে। বিভব কেন বলছে বেসিক্যালি, এটা যদি আমরা জানতে চাই, যে আমরা কার্য করলাম সেটা শক্তি হিসেবে সঞ্চিত থাকছে। এবার কি হচ্ছে, আমরা যদি এই কিউ জিরো চার্জটাকে ছেড়ে দিই, কিউ জিরো চার্জটাকে ছেড়ে দিলে কি হবে, সে অটোমেটিক্যালি রিপালসান হবে, রিপালসান হয়ে আবার দূরে চলে যাবে। তার মানে কি, এটা কিউ জিরো পজিশনের জন্য একটা শক্তি অর্জন করছে, অর্থাৎ বিভব পাচ্ছে। বিভব মানে কি, বেসিক্যালি পোটেনশিয়াল বা স্থিতিশক্তি, যেটা হচ্ছে কাজ করার সামর্থ্য। হ্যাঁ, এটা একটা সামর্থ্য অর্জন করছে, ঠিক আছে? এইভাবে ডিফাইন করা যায় জিনিসটাকে। এবার বিভব প্রভেদটা কিভাবে ডিফাইন করব সেটা আসছে। বিভব প্রভেদটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, এবং এটার জন্যই কারেন্ট ফ্লো করে, সুতরাং বিভব প্রভেদ জানাটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে না, একটি বিন্দু থেকে অপর বিন্দুতে, এটা অবশ্যই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে যেতে যে কৃতকাজ করতে হয়, যে কার্য করতে হয়, তাকে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে। কিরকম, মনে করা যাক, এই যে কিউ একটা আধান রয়েছে, কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে ই মনে করলাম এদিকে। এবার কি হচ্ছে না, এখানে আছে তোমার এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, ঠিক আছে? এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধান নিয়ে যাচ্ছি, কিউ জিরো আধানকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। যে কাজ করতে হচ্ছে ডাব্লিউ অফ এ বি, ঠিক আছে, এটা হচ্ছে এ বি। কিউ জিরো আধানের জন্য হচ্ছে ডাব্লিউ অফ এ বি কাজ করতে হচ্ছে। তাহলে একক আধানের জন্য কত কাজ করতে হচ্ছে? ডাব্লিউ এ বি বাই কিউ জিরো। এইটাই হচ্ছে কত না, ভিবি মাইনাস ভিএ, ঠিক আছে? অর্থাৎ এ এবং বি যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের মানটা হচ্ছে আমরা দেখতে পেলাম ডাব্লিউ এ বি বাই কিউ জিরো। তার মানে যদি এরকম দেওয়া থাকে যে দুটি পয়েন্ট যদি দিয়ে দেয়, ঠিক আছে, এটা মনে করা যাক বি এবং এটা মনে করা যাক এ, এদের যদি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দেয়, পোটেনশিয়াল ডিফারেন্স মনে করা যাক কত, ভিবি মাইনাস ভিএ, এবং কিউ কিউ প্রাইম যদি একটা আধান দেয়, তাহলে এর থেকে বি তে নিয়ে যেতে কোনো একটা বস্তুর কৃতকার্য আমরা পেয়ে যাব কত, কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, ঠিক আছে? এটা কার্যের পরিমাণ। এরকম ধরনের অঙ্ক আসে, এই প্রবলেমগুলো আমরা অবশ্যই করাবো, ঠিক আছে? এবারে দেখি পরের কি স্লাইডটা। এবার বিভবের একক দেখছি। বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট। এই ভোল্টটাকে আবার কি হিসাবে লেখা যায় দেখো, এটা হচ্ছে কাজের একক হচ্ছে জুল পার কুলম, তাই তো? জুল পার কুলম হিসাবেও লেখা যায়।
জুল পার কুলম্ব যা ভোল্ট হতায়, অর্থাৎ কি ভোল্টকে তুমি কিভাবে ডিফাইন করতে পারো না, 1 ভোল্ট যদি আমাদের কি হয় পোটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভবের পার্থক্য হয়, হ্যাঁ সেইখানের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জকে যদি পাঠাও, তাহলে তার মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি অর্জন করবে সেটা হচ্ছে 1 জুল। ঠিক আছে, এভাবেও ডিফাইন করতে পারো বিভব। এবার আমরা কি করব না, বিন্দু আধানের জন্য বিভব বের করব। বিন্দু আধান, আমি একটা বিন্দু আধান নিয়ে নিয়েছি কিউ। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি হচ্ছে, আর এখান থেকে এটা মনে করা যাক অরিজিন, এই অরিজিন থেকে আর ডিস্টেন্স একটা পয়েন্ট নিয়েছি। এই আর ডিস্টেন্সের পয়েন্টে আমাকে পোটেনশিয়াল ভিআর নির্ণয় করতে হবে। তাহলে পোটেনশিয়ালের সংজ্ঞা আমরা কি জানি? পোটেনশিয়ালের সংজ্ঞা অনুযায়ী অসীম দূরত্ব থেকে একটি চার্জকে নিয়ে আসতে হবে। আমরা প্রথমে মনে করছি কোন একটি চার্জ আছে, চার্জ বা আধান আছে, আধান হচ্ছে, আধানটার মান আমি নিলাম কিউ জিরো। কিউ জিরোকে আমরা কি করলাম, এখানে এই বিন্দুটা তো কত আর প্লাস ডিআর, আর প্লাস ডিআর থেকে আর বিন্দুতে আমরা নিয়ে এলাম, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে এলাম, তাই তো? তড়িৎ ক্ষেত্রের তাহলে কাজ কত হলো, কৃতকার্য কত হচ্ছে, আমরা মনে করেছি ডিডাব্লিউ কৃতকার্য। কৃতকার্যের মানটা হচ্ছে আমাদের কত হচ্ছে না, এই বিন্দুতে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে কত, ই ইন্টু কিউ জিরো, তাই তো? এটা হচ্ছে আমাদের ফোর্সের পরিমাণ, ফোর্স ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। দেখো এখানে কিন্তু কি হয়েছে, আর মাইনাস আর প্লাস ডিআর এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, সবগুলোই ভেক্টর, সমান হচ্ছে কিউ জিরো ইন্টু ই ডট মাইনাস ডিআর। এটা আমরা পেয়ে গেলাম কৃতকার্যের পরিমাণ, তাই তো? এবার ই আর ডিআর এর দিক একই, যদি মনে করা যায় ইলেকট্রিক ফিল্ড যেদিকে দিয়ে আছে তার ঠিক বিপরীত দিকে আমি কার্যটা করছি, যে হিসাবে সংজ্ঞায়িত। তার মানে এটা যদি হয় কিউ জিরো ইন্টু মাইনাসটা বাইরে নিলাম, ই ইন্টু ডিআর লেখা যাবে। ই এর ভ্যালুটা আমরা জানি, কিউ জিরো ইন্টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বিভবের সংজ্ঞায় কি অসীম দূরত্ব থেকে ওই আর বিন্দুতে নিয়ে আসতে হবে, তাই তো? এটা হচ্ছে ইনফাইনাইট থেকে আর বিন্দু নিয়ে আসতে হবে। তার মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত, এটা কি হবে না, আমাদের আসবে ইনফাইনাইট টু আর, তাই তো? মাইনাসটা আগেই আছে, কিউ জিরো বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর হয়ে যাবে। দেখো সবগুলো কনস্ট্যান্ট আছে বেশিরভাগই, কিউ জিরো বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু -1/r। ঠিক আছে, আর টু ইনফাইনাইট। এই যে যদি লিমিটটা বসাই, এটা আমার দাঁড়াবে কিউ জিরো বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। অর্থাৎ এইটার মানটা কি, এটার মান হচ্ছে কৃতকার্য ডাব্লু, সরি ভি এ না ডাব্লু, ডাব্লুর মানটা আমরা পেয়ে গেলাম। এবার ডাব্লিউ বাই কিউ জিরো, এইটারই মানে হচ্ছে আমাদের যে ভিবি, ভিবির মানটা কত হচ্ছে কিউ/4 পাই ইপসাইলন নট আর। তার মানেটা কি দাঁড়াচ্ছে, ভিবি সমান হচ্ছে আমাদের যেহেতু কিউ/4 পাই ইপসাইলন নট ইন্টু আর, হ্যাঁ তার মানে ভিবি প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, অর্থাৎ পোটেনশিয়ালটা কি হবে না, রেডিয়াসের সাথে সাথে কমতে থাকবে এবং শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, মানে রেডিয়ালি সিমেট্রিক, মানে একটা পয়েন্ট চার্জ যদি থাকে, যদি আমি এরকম টানি, এরকম যদি একটা স্ফিয়ার টানি, তাহলে এই স্ফিয়ারের প্রতিটা বিন্দুতে বিভব সমান হবে। ঠিক আছে, রেডিয়ালি সিমেট্রিক মানে হচ্ছে এটা। এবং আমি যদি আরো একটি বড় ব্যাসার্ধের স্ফিয়ার বা গোলক টানি, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যদি পোটেনশিয়ালের মান ভি টু হয়, যেহেতু 1/r, ঠিক আছে, এবং এটা যদি ভি ওয়ান হয়, যার ব্যাসার্ধ কম, তার ক্ষেত্রে পোটেনশিয়াল বেশি হবে, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আরেকটা জিনিস এখানে খুব উল্লেখযোগ্য, যে পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল পজিটিভ, এখানে দেখো কি হলো, পোটেনশিয়ালটা পজিটিভ এসছে তো, চার্জের উপর ডিপেন্ড করছে। আর নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল নেগেটিভ কেন হচ্ছে, পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ, পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ, তাই তো? এবং হচ্ছে নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ। এটা কারণ হচ্ছে এটাই, যে পজিটিভ চার্জের জন্য যদি আমি এখানে রেখে দিই চার্জটাকে, হ্যাঁ যদি চার্জটাকে আমি না ধরে রাখি, তাহলে কি হবে
এই Q0 চার্জটা বিকর্ষণ হয়ে দূরের দিকে চলে যাবে, অর্থাৎ এই অবস্থানের জন্য একটা পজিটিভ স্থিতিশক্তি লাভ করে। কিন্তু যদি এটা কি হয়, এটা যদি একটা নেগেটিভ চার্জ আমি রাখি, এখানে কিউটাকে যদি মাইনাস কিউ দিয়ে রিপ্লেস করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটি একক ধনাত্মক আধানকে যদি আমি রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, ও নিজে নিজে আকর্ষিত হবে। অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ বলের দিকে কার্য হয়ে যাবে, তড়িৎ বলের বিপরীত দিকে কার্য হচ্ছে না। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল। এবার দেখো, এবার আমরা একটা প্রবলেম ডিসকাস করি। প্রবলেম কিরকম না, দুটো বিন্দু আধান রয়েছে, ঠিক আছে, বিন্দু আধানটা দিয়ে দিয়েছে, এটা মনে করা যাক Q1, এবং আরেকটা বিন্দু আধান রয়েছে Q2 মাইনাস Q2। ঠিক আছে, এই বিন্দু আধান দুটো রয়েছে এবং এখানে বলে দিয়েছে Q1 এর যে ভ্যালু গ্রেটার দেন হচ্ছে Q2, এটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এদের মধ্যে যে পরস্পরের যে ডিস্টেন্স, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার। এবার বলেছে এর সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে বিভবের মান শূন্য হবে। দেখো এখানে, এখানে যেহেতু Q1 এর ভ্যালুটা গ্রেটার দেন Q2, সেই জন্য দুটো বিন্দুতে অবশ্যই শূন্য হবে। একটা কি, একটা এদের মধ্যবর্তী একটা বিন্দুতে শূন্য হবে, আর সেটা হচ্ছে Q2 এর কাছে অবশ্যই। আর একটা হবে কি, এদিকে যেটা দুজনের বাইরে বহির্মুখী সরলরেখায়, ঠিক আছে, বহিস্থ সংযোগ সরলরেখায় হবে, যেটা Q2 এর কাছে কিন্তু Q1 এর থেকে দূরে। ঠিক আছে, এই দুটো বিন্দু A এবং B বিন্দুতে আমার পোটেনশিয়াল জিরো হবে। এবার আমি মনে করি Q1 এর থেকে A এর ডিস্টেন্সটা হচ্ছে x, ঠিক আছে, এবং Q2 থেকে যে B এর ডিস্টেন্সটা আমি মনে করছি x1। ঠিক আছে, এই x এর মান বের করব এবং x1 এর মান আমরা বের করব। প্রথমে আমরা শুধু x এর মানটা বের করছি। ঠিক আছে, কিভাবে, এ বিন্দুতে পোটেনশিয়াল তো শূন্য হয়ে গেছে, এ বিন্দুতে পোটেনশিয়ালটা কত, Q1/4πε0, ঠিক আছে, ইন্টু আমার x, পরিষ্কার। এবং বি বিন্দুতে পোটেনশিয়ালটা যেহেতু Q2 নেগেটিভ আছে, সেহেতু আমার দাঁড়াচ্ছে Q2/4πε0 ইন্টু 15 মাইনাস এক্স, এটা দাঁড়ালো, তাই তো। এবং এইটা সমান শূন্য, এটা সমান শূন্য যদি আমি বলি, হ্যাঁ, তাহলে এবং পরের লাইনটা কি হবে, পরের লাইনটা আমি এইটাকে ইকুয়াল করে দিতে পারবো, এইটাকে আমি ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, এই শূন্যটা এখন কেটে গেল, এটাকে আমি ইকুয়াল করে দিলাম। ইকুয়াল যদি করে দিই, আমরা দেখতে পাবো Q1/Q2 এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, x/15 মাইনাস এক্স দাঁড়িয়ে যাচ্ছে। এবার Q1 এবং Q2 শুধুমাত্র আমরা ভ্যালু বসাবো, কারণ এখানে অলরেডি আমরা মাইনাস Q2 নিয়ে নিয়েছি, তাই তো। Q1 এর ভ্যালুটা কত, Q1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3, Q2 এর ভ্যালুটা হচ্ছে 2, ইকুয়াল টু x/15 মাইনাস এক্স। এখান থেকে আমরা সলভ যদি করি, 45 মাইনাস 3x ইকুয়াল টু 2x, অর্থাৎ হচ্ছে x ইকুয়াল টু 9 সেন্টিমিটার। অর্থাৎ কি, Q1 চার্জ থেকে এটা হচ্ছে 9 সেন্টিমিটার দূরত্বে পোটেনশিয়াল বা বিভব শূন্য হবে। আর একটা পয়েন্ট বি বিন্দুটা বের করব। এই দেখো রেশিওটা আমরা পেয়ে গেছি, সেম রেশিওই হবে, একইভাবে তোমরা পেয়ে যাবে। তোমরা একটু যদি না পারো তাহলে আমাকে বলো, কিন্তু এই যে সেম রেশিওই পাওয়া যাবে। Q1/Q2 ইকুয়াল টু কত, Q1 এর ভ্যালুটা কত, Q1 এর ভ্যালু হচ্ছে আমাদের 15 প্লাস x1, তাই তো। Q2 এর ভ্যালুটা কি, শুধু x1। এবার আমরা ভ্যালুটা বসাচ্ছি, কি বসাচ্ছি, 3/2 ইকুয়াল টু 15 প্লাস x1 বাই x1। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে 3x1 ইকুয়াল টু 30 প্লাস 2x1, তার মানে x1 এর ভ্যালুটা হচ্ছে 30, তাই তো। তাহলে পরিষ্কার বোঝা গেল, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। তাহলে পজিশনটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। অর্থাৎ পজিটিভ চার্জ থেকে 9 সেন্টিমিটার ও 30 প্লাস 15, 30 প্লাস 15 হচ্ছে 45 সেন্টিমিটার দূরে আধান শূন্য হবে, 9 এবং 45, ঠিক আছে, সেন্টিমিটার দুটোই। এটা কিন্তু প্রুভড। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন করি। আরেকটা কোয়েশ্চেন কি বলেছে, দেখো, একটি পজিটিভ কিউ আধান আছে, একে কি করেছে, অর্ধবৃত্ত বরাবর এই বরাবর একে আনতে হয়েছে। ঠিক আছে, এই বরাবর এনেছে, ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, ডি বিন্দু থেকে সি বিন্দুতে এলে কৃত কার্যটা কত। এটা আমরা দেখো,
এবার কি বিভবের মানটা কি, বিভবের মানটা প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ পজিশনের উপর নির্ভর করছে কিন্তু পথের উপর নির্ভর করছে না, তাই তো? পথের উপর এটা ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট না, তাই তো? যদি এই পথে এনেছি, অর্ধবৃত্তাকার পথে এনেছি, আমি যদি এইরকম একটা কার্ভ পথে আনতাম, ঠিক আছে, বা এই সোজা পথেই আনতাম, কোনো রকম অসুবিধা হতো না, একই থাকতো। তাহলে আমাদের শুধু পজিশনটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কৃতকার্য কত? একটু আগেই পড়লাম, কৃতকার্যের পরিমাণ হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ কত হবে? ডিসি। ডাব্লিউ ডিসি ইকুয়াল টু কত? না, আমাদের হচ্ছে ভিসি মাইনাস ভিডি। এটা হচ্ছে যেহেতু এটা ফাইনালে এসছে, তাই তো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল, তাই তো, ইনিশিয়াল ইন্টু কিউ। এটা হচ্ছে আমাদের কৃতকার্যের পরিমাণ ডি থেকে সি বিন্দুতে আসতে, ঠিক আছে। এবার ভিসির ভ্যালুটা কত? ভিসির ভ্যালুটা হচ্ছে আমরা পেয়ে যাবো কত? দেখো 0 পাবো। কারণ কি, এই লেন্থ, এইটুকু লেন্থ যদি এল হয়, অর্ধবৃত্তের, অর্ধবৃত্তের কি রেডিয়াস বা ব্যাসার্ধ, এই বিডিটাও এল হবে এবং এসিটাও হচ্ছে এল, ঠিক আছে। যেহেতু এবি হচ্ছে 2l, তার মানে এসিটাও হচ্ছে এল। তার মানে কি, সি বিন্দুটা হচ্ছে বি এবং এর মধ্যবিন্দু। বি বিন্দুতে মাইনাস কিউ আছে এবং এই বিন্দুতে প্লাস কিউ আছে, দুজনে পরস্পরকে নিউট্রালাইজ করে দেবে, সেই জন্য হচ্ছে ভিসি ইকুয়াল টু 0 হয়ে যাবে। কিন্তু ভিডির ভ্যালুটা কি হবে? এটা তো নেগেটিভ চার্জের কাছে আছে, নেগেটিভ চার্জের কাছে থাকার জন্য কত হবে? মাইনাস কিউ বাই এল হয়ে যাবে। আর পজিটিভ চার্জ থেকে কত দূরত্বে আছে দেখো, 2l, এটা হচ্ছে এতটা 2l প্লাস এল, তাহলে 3l দূরত্বে আছে, তাই তো, 3l। আচ্ছা, আর একটা জিনিস, 4πε0টা অবশ্যই গুণ করতে হবে, তাই তো। তার মানে যেটা দাঁড়াচ্ছে -2q 4πε0 ইন্টু এল, ঠিক আছে। এবার ভিসি মাইনাস ভিডি করলে ভিসি তো 0 হয়ে গেছে, তাহলে ডাব্লিউডিসির মানটা যেটা দাঁড়াচ্ছে 2q বাই 4πε0 ইন্টু এল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় কৃতকার্যের মান, পেয়ে গেলাম আমরা। এবার আমরা কি করব, যে আমরা শুধু একটা একটা বিন্দু আধানের জন্য বিভবের মান পেয়েছিলাম, সেই বিভবের মান পেয়েছিলাম কত? কিউ বাই 4πε0 ইন্টু আর, তাই তো। এবার আমরা কি করছি, এবার আমরা একটা নির্দিষ্ট পি বিন্দু নিয়েছি। পি বিন্দু নিয়ে কি করেছি আমরা, পি বিন্দুর থেকে বিভিন্ন আধান আছে, যেরকম হচ্ছে কিউ1 আধান আছে, কিউ2 আধান আছে, কিউ3 আধান আছে এবং হচ্ছে কিউএন আধান আছে। এই আধানগুলোর পি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে r1, r2, r3 এবং rn, ঠিক আছে। এবার আমাকে এই সমস্ত আধানের জন্য পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। দেখো, বিভব হচ্ছে কি, বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। তার মানে কি, বিভবের মান হচ্ছে কি অ্যালজেব্রিক্যালি যোগ হবে, বিয়োগ হবে, এগুলো হবে, ঠিক আছে। ভেক্টরিক্যালি ভেক্টর নয়, এটা স্কেলার রাশি, স্কেলারের মতো যোগ বিয়োগ হবে। তার মানে পি বিন্দুতে মোট বিভব আমরা বের করতে গেলে কি করতে হবে, প্রতিটা বিন্দুর জন্য বিভব যা আছে সেগুলো আমাকে যোগ করতে হবে। অর্থাৎ পি বিন্দুতে বিভব আমরা যদি ভিপি যদি লিখি, সমান আমরা কি লিখতে পারবো, কিউ1 বাই 4πε0 r1 প্লাস কিউ2 বাই 4πε0 ইন্টু r2 প্লাস কিউ3 বাই 4πε0 ইন্টু r3, ঠিক আছে, প্লাস কিউএন বাই 4πε0 ইন্টু rn। এটা হচ্ছে আমরা লিখতে পারবো। বা আরো যদি অসংখ্য যদি থাকে, অসংখ্য যদি চার্জ থাকে, ঠিক আছে, ইন জেনারেল আমরা কি হিসাবে লিখতে পারি না, 1/4πε0 কমন নেব এবং হচ্ছে কিউআই বাই আর আই, ঠিক আছে। আমাদের হচ্ছে আই এর উপর এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। পি বিন্দুতে আমরা পোটেনশিয়ালের মানটা এই সামেশনের মাধ্যমে পেয়ে যাব, ঠিক আছে, সামেশনের মাধ্যমে পেয়ে যাব। এবার আমরা দেখব কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, হ্যাঁ, আমাদের বিভব কত। কন্টিনিউয়াস চার্জ কিরকম, মনে করা যাক এইটা একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। এটা মনে করা যাক সারফেস চার্জই আছে, সারফেস চার্জই আছে, ঠিক আছে। অর্থাৎ এই ডেল এস কি হচ্ছে, ডেল এস এরিয়ার মধ্যে যে চার্জ আছে সেটা হচ্ছে ডিকিউ, ডিকিউ হচ্ছে কত, সিগমা ইন্টু ডেল এস, এই ডিকিউ এর পরিমাণ হচ্ছে এটা। এবার আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে পোটেনশিয়ালের মান কোনো একটা যে কোনো একটা বিন্দুতে, হ্যাঁ, এখানে এই জায়গাটা ধরি, ঠিক আছে, পি বিন্দু,
পোটেনশিয়ালের মানটা কত হচ্ছে কিউআই বাই আর আই, এই সামেশান, তাই তো 1/4 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভি অফ পি, ঠিক আছে। এবার আমরা সামেশানটাকে যখন যদি কন্টিনিউয়াস চার্জ হয় সেটাকে শুধুমাত্র ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি। ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করলে কিরকম হবে, যদি যদি হয় সারফেস চার্জ সেক্ষেত্রে কি হবে, কিউআই এর ভ্যালুটা আমরা এইভাবে লিখবো সিগমা ডিএস বাই আর, ঠিক আছে। এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল সমান হচ্ছে ভিপি। এটা হচ্ছে পেয়ে যাবো আমরা। এই ছোটোর জন্য নিয়ে আমরা বাকি সমস্তর জন্য কি করবো না ইন্টিগ্রেশনের মাধ্যমে অ্যাড করে দেবো। এটা যদি ভলিউম চার্জ ডেন্সিটি হয় রো, ঠিক আছে, তাহলে কি হবে ভলিউম চার্জের জন্য 1/4 এইটাই যদি ভলিউম হয়, এটা যদি একটা ভলিউম নিচ্ছি আমি, ঠিক আছে, রো ইন্টু ডিভি বাই হচ্ছে আর, দেখো নিচে আর আছে কিন্তু, ঠিক আছে, ভি অফ পি। এটা হচ্ছে ভলিউমের জন্য এটা সারফেসের জন্য। সেরকমই লাইন চার্জের জন্য, একটা যদি লাইন চার্জের জন্য যদি থাকে, ঠিক আছে, লাইন চার্জ কন্টিনিউয়াস যদি থাকে, তার জন্য হবে 1/4 ইন্টু লামডা ইন্টু ডিএল বাই আর ইকুয়াল টু ভি অফ পি, ঠিক আছে। এটা হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এর যে পোটেনশিয়ালের মানটা হবে। এবারে দেখো আমরা যা যা পড়েছি তার একটা ছোট করে রিভিশন হয়ে যাবে এখানে। কিরকম না, এই যে স্থিরতারিতিক যেটা বল সেটা হচ্ছে একটি সংরক্ষী বল। সংরক্ষী বল মানে কি, একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে যেতে যে কৃতকার্য সেটা আধানের পথের উপর নির্ভর করে না। সেটা আমরা একটা প্রবলেম থেকে দেখেছি, এইভাবে আমরা বৃত্ত বৃত্ত নিয়েছিলাম, সেই প্রবলেমটা থেকে দেখলাম, ঠিক আছে। এই যে প্রবলেমটা আছে এটা বেসিক্যালি ওর উপরই ডিপেন্ড করছে আর কি, এই ডি বিন্দু থেকে সি বিন্দুতে কিভাবে এসছে তার সেটা নির্ভর করছে না, ঠিক আছে। পজিশনটা নির্ভর করছে, তো ভি প্রপোর্শনাল টু 1/r, কোন পথে এসছো সেটা নির্ভর করছে না। এই পথের উপর ডিপেন্ড করে না বলে এটাকে সংরক্ষী বল বলে। যেটা সংরক্ষী বল নয় সেটা হচ্ছে অসংরক্ষী বল। অসংরক্ষী বলের উদাহরণ কি, অসংরক্ষী বলের উদাহরণ হচ্ছে আমাদের একটা বল হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। এবং অসংরক্ষী বলের ক্ষেত্রে কোনো রকম পোটেনশিয়াল বা বিভব আমরা ডিফাইন করতে পারবো না। সংরক্ষী বলের আর একটা উদাহরণ কি, যে স্প্রিং ফোর্স, হ্যাঁ, যে স্প্রিং ফোর্স এটা হচ্ছে কি না সংরক্ষী বল। কিরকম, স্প্রিংটা তো কয়েল, এটাকে তুমি যদি চেপে রেখে দাও তাহলে আবার একটা যদি চেপে রেখে দাও আবার কিছুক্ষণ পরে আবার ইলংগেটেড হয়ে যায়, ঠিক আছে। এই স্প্রিং ফোর্সটা হচ্ছে আমাদের সংরক্ষী বলের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার কি বলেছে, হ্যাঁ, বিভবের মান ধনাত্মক আধানের কাছে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কাছে ঋণাত্মক। এটা আমরা এক্ষুনি দেখলাম, একটু আগেই দেখলাম যে কেন ধনাত্মক আধানের কাছে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কাছে ঋণাত্মক, ঠিক আছে। এবার কেন দেখলাম যে পজিটিভ আধান যদি হয়, আমাদের বিভবের সংজ্ঞায়িত আছে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে। তার মানে যদি পজিটিভ আধান থাকে, এই যে সিস্টেমটা আছে এর মধ্যে শক্তি আছে, কারণ যে আমি এই চার্জটা ছেড়ে দেবো সে কি করবে, এর রিপালশনের জন্য দূরে চলে যাবে, ঠিক আছে। সেই জন্য এই শক্তিটা পজিটিভ, সেই জন্য হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের যে বিভবের মান পজিটিভ। এবং যদি নেগেটিভ চার্জ থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে একক পজিটিভ চার্জটা কি হবে, এই দিকে আকর্ষণ করে যাবে, এদিকে চলে আসবে, রিপালশন করবে না, ঠিক আছে। সেই জন্য হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। এর মধ্যে ঋণাত্মক বিভব লুকিয়ে রয়েছে। আরেকটা জিনিস উল্লেখযোগ্য, আমরা বিভবের ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে নিয়েছি সবসময়। অসীম দূরত্ব থেকে এই কারণে নিয়েছি, হ্যাঁ, যে হচ্ছে অসীম দূরত্বে যে আমরা যেটা করলাম না, ভিবি ডাব্লিউ এ বি ইকুয়াল টু কত, আমরা করলাম ভিএ ভিবি মাইনাস ভিএ বাই হচ্ছে কিউ। আবার এটা হচ্ছে বিভব প্রভেদের ক্ষেত্রে। বিভবের ক্ষেত্রে কি করেছি, বেসিক্যালি একই ফর্মুলা কিন্তু ভিএটাকে জিরো করে দিয়েছি ইনফাইনাইটে। কেন না, ইনফাইনাইটে ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম প্রভাব নেই, সেই জন্য জিরো করে দিতে পারছি। তার মানে একটা রেফারেন্স ফ্রেম নিচ্ছি ইনফাইনাইট, এবং রেফারেন্স ফ্রেমটা ইম্পর্টেন্ট বিভবের ক্ষেত্রে। তাহলে বিভবের একটা নির্দিষ্ট মান, সেই সেটা যদি ইনফাইনাইটে গিয়ে না হয়, জিরো যদি না হয়, একটা পজিটিভ ভ্যালু থাকে, তাহলে অন্য কিছু হবে, ঠিক আছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এর বিভব প্রভেদের মানটা, ঠিক আছে। এই কনস্ট্যান্ট ভ্যালুটা সব ক্ষেত্রে সমানই হবে। মনে করো তুমি বিন্দুতে বিভব বের করলে, সেটা হচ্ছে ভি প্লাস একটা কনস্ট্যান্ট ভ্যালু সি,
আবার বি বিন্দুতে বের করলে সেটা হয়ে যাচ্ছে ভি ওয়ান প্লাস একটা সেম কনস্ট্যান্ট ভ্যালু সি। সুতরাং যেহেতু বিভব প্রভেদটা ইম্পর্টেন্ট, বিভবের অ্যাকচুয়াল মানটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, সেই জন্য এই যে আরবিটারি যে কনস্ট্যান্টটা, এটা সেরকমভাবে হ্যাম্পার করতেই পারে না ব্যাপারটাকে। এবার আমরা কি করব না, স্থিরতারিতিক স্থিতিশক্তি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কাকে বলে সেটা আমরা বুঝবো। ধরো কোনো একটি আধান সংস্থা আছে এবং আধান সংস্থা নির্দিষ্ট সজ্জায় অবস্থান করেছে। এটা হতে পারে এরকম, ধরা যাক তিনটি আধান এইভাবে আছে ট্রায়াঙ্গেলের মধ্যে মতো, পজিটিভ কিউ1, কিউ2, কিউ3 এইভাবে সজ্জিত আছে, ঠিক আছে। অথবা আছে এরকম কিউ1, কিউ2 আছে। এই যে সজ্জার জন্য যে পরিমাণ স্থিতিশক্তি লাভ করছে, এগুলো হচ্ছে এক একটা সিস্টেম। এগুলো কি না, হচ্ছে এক একটা সিস্টেম। এই সজ্জার জন্য যে পরিমাণ স্মৃতিশক্তি লাভ করছে সেইটিকেই বলা হচ্ছে এই সংস্থার ক্ষেত্রে স্থিরতারিতিক স্মৃতিশক্তি, ঠিক আছে। এই স্থিরতারিতিক স্মৃতিশক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? মনে করা যাক আমরা সিস্টেম নিলাম, এই সিস্টেমটা সিস্টেম ওয়ান, ঠিক আছে, কিউ1 এবং কিউ2 চার্জ রয়েছে। প্রথমে কি এই সিস্টেমটাকে অ্যাসেম্বল করতে গেলে কিউ1 এবং কিউ2 চার্জটাকে নিয়ে আসতে গেলে কি করতে হবে? একটা একটা করে নিয়ে আসতে হবে। মনে করি প্রথমে আমরা কিউ1 চার্জটাকে নিয়ে এলাম। কিউ1 চার্জটা কি কোথা থেকে নিয়ে এলাম? অসীম থেকে নিয়ে এলাম, ঠিক আছে। অসীম থেকে নিয়ে এসে কিউ1 চার্জটাকে আমরা বসিয়ে দিলাম কিউ1 এর জায়গাতে, ঠিক আছে। এক্ষেত্রে যে কৃতকার্য হলো কত? W=0। কেন না, এখানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড নেই, ই ফিল্ড নেই। কেন? দুটো, যেহেতু দুটো আধানের কথাই বলা হয়েছে, অন্য কোনো আধানের কথা বলা হয়নি। ই ফিল্ড এখানে জিরো, সুতরাং হচ্ছে ওয়ার্ক ডান জিরো। কিন্তু আমরা যে কিউ2 এর ভ্যালুটা কিউ2 নিয়ে আসবো, আধান নিয়ে আসতে যাব, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে, সেখানে একটা কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যের মানটা কত? কৃতকার্যের মান হচ্ছে এই বিন্দুতে যে বিভব আছে, এটা মনে করা যাক ভি2 ইন্টু এর যে আধানের মান সেটা হচ্ছে কিউ2। ভি2 এর মানটা কত হচ্ছে? ভি2 এর মানটা হচ্ছে q1/4πε0 ইন্টু, আমরা আর মনে করি r12, এদের ডিস্টেন্সটা r12 মনে করি, ঠিক আছে, r12 ইন্টু হয়ে যাবে কিউ2। তার মানে বিভবের সঙ্গে আমাদের শুধু ওই চার্জটা গুণ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে এই সিস্টেমের জন্য দুটো যদি আধান থাকে, তার জন্য q1, q2/4πε0 r12 টা আমরা পেলাম, ঠিক আছে। আর যদি এরকম থাকে, তিনটে সিস্টেম থাকে, তিনটে যদি চার্জ থাকে, কিউ1, কিউ2 এবং কিউ3, ঠিক আছে, এবং এদের মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি r12, r23 এবং r31। অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হয়েছে। প্রথমে মনে করে যে কিউ1 নিয়ে আসা হয়েছে, সুতরাং W1 সেটা তো জিরো, কারণ কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না। তারপর মনে করে যে কিউ2 নিয়ে আসা হয়েছে। কিউ2 নিয়ে আসলে কি হচ্ছে, এই যে বি বিন্দুতে কিউ1 এর জন্য বিভব, বি বিন্দুতে, ঠিক আছে, W2 হচ্ছে কি কিউ2 নিয়ে আসতে যে স্থিতিশক্তি, কিউ2 নিয়ে আসতে যে কার্য করতে হচ্ছে, তাই তো। বি বিন্দুতে স্থিতিশক্তি, বি বিন্দুতে বিভব ইন্টু আধান কিউ2। বি বিন্দুতে বিভব কত? q1/4πε, এখনো কিন্তু কিউ3 আসেনি, 4πε0 r12 ইন্টু কিউ2, এটা হয়ে গেল, ঠিক আছে। W2 এর মানটা, W3 মানটা কত? এই যে কিউ থ্রি যে চার্জটা আছে এর পজিশনে নিয়ে আসতে যতটা পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে কি, তাহলে কিউ3 এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে মোট বিভব, তাই তো। তাহলে হচ্ছে এটা যদি সি পয়েন্ট আমি নিই, সি তে মোট বিভব ইন্টু সি বিন্দুতে যে চার্জ আছে কিউ3 হয়ে যাচ্ছে। সি বিন্দুতে মোট বিভব দুটো পয়েন্টের জন্য পাওয়া যাবে, একটা কিউ1 এর জন্য পাওয়া যাবে, কিউ2 এর জন্য পাওয়া যাবে। কিউ1 এর জন্য কত? q1/4πε0 r31, ঠিক আছে, এবং একসঙ্গে যদি গুণ করে দিই কিউ3 হয়ে যাবে, প্লাস কিউ2 এর জন্য কত? q2/4πε0 ইন্টু r23 ইন্টু কিউ3। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোট কৃতকার্যের পরিমাণ W, প্রথমটা 0, তারপরেরটা হচ্ছে কিউ1, q2/4πε0 ইন্টু r12, তারপরেরটা যেটা দাঁড়াচ্ছে কিউ1, q3/4πε0 r12 প্লাস কিউ2, q3
ইন্টু 4πε0 ইন্টু R23, ঠিক আছে। তার মানে এই যে তিনটে আমি অ্যাড করে আমরা সামেশন হিসেবে খুব সহজে লিখতে পারি। 4πε0টা তো কমন যাবেই, তাই তো, কমন যাবেই, হচ্ছে কত আই জে কিউআই কিউজে বাই আর আই জে, এটা আমরা লিখতেই পারি মোট শক্তির পরিমাণ, এটা ক্লিয়ার, ঠিক আছে। এটা লিখতেই পারি আই নট ইকুয়াল টু জে, কোনোটাই হচ্ছে না, হ্যাঁ। তাহলে স্থিরতারাজিক স্থিতিশক্তির যে পরিমাণের যে রাশিমালা, এটা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু এখান থেকে প্রবলেম আসে এবং প্রবলেম সলভও করা যায় এই ফর্মুলা দিয়ে। যেরকম হচ্ছে এখানে দেখো খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছে। এখানে এই যে একটা সিস্টেম দিয়ে দিয়েছে ABCD, ঠিক আছে। ABCD এই বিন্দু, একটি চতুর্ভুজের চারটি বিন্দুতে আলাদা আলাদা চার্জ বা আধান আছে। এবার আমরা এই সিস্টেমটার জন্য যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বের করতে চাইছি। এক্ষুনি আমরা পোটেনশিয়াল এনার্জি রাশিমালা কি পড়েছি না, পোটেনশিয়াল এনার্জি রাশিমালাটা আমরা পড়েছি ইউ ইকুয়াল টু আই জে, আই নট ইকুয়াল টু জে, কিউ আই কিউ জে বাই আর আই জে, তাই তো। এখানে আই এবং জে 4 পর্যন্ত যাচ্ছে, সুতরাং আমরা দেখা যাক 1 থেকে Q1 Q2 বাই আর 1 2 প্লাস Q1 Q3 বাই আর 1 3 প্লাস Q1 Q4 বাই আর 1 4 প্লাস Q2 Q3 বাই আর 2 3 প্লাস Q2 Q4, তাই তো, Q2 Q4 বাই আর 2 4 প্লাস Q3 Q4 বাই আর 3 4। এর বাইরে এই 6টা টার্মের বাইরে আর কখনোই হবে না, ঠিক আছে। আমরা সবগুলো টার্ম কনসিডার করেছি। নাম্বার অফ টার্মস কিভাবে কনসিডার করতে পারো, যে 4টি যদি আধান থাকে বা n খানা যদি আধান থাকে NC2, এই উপায়ে তোমরা দেখতে পারো যে কতগুলো টার্ম হবে, ঠিক আছে এখান থেকে। এবার আমরা ক্যালকুলেট করি। দেখো পাশাপাশি যে আধানগুলো আছে এই আধানগুলো বাদ দিয়ে এইটা 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 এইটা, ঠিক আছে। পাশাপাশি যেগুলো আছে সেগুলোর ডিস্টেন্স 1, এবং যেগুলো ক্রস প্রোডাক্ট, সেগুলোর ডিস্টেন্স 1। তাহলে আমরা দুটো গ্রুপে আমরা ভাঙতে পারি। কিরম ভাবে ভাঙছি দেখো, আমরা যেটা ভাঙতে পারি Q1, ঠিক আছে, আমরা একেবারে নেব Q1 Q2 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1/R12 এর মানটা হচ্ছে কত, 1/A নিলাম, এইটা নিচ্ছি। Q1 Q2 এর মানটা কত হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার। আর Q1 Q3 এইটা নিচ্ছি, সরি এইটা নিচ্ছি না, আমরা নিচ্ছি এইটা Q1 Q4 এর মানটা নিচ্ছি। Q1 Q4 এর মানটা হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে। আবার কোনটা নিচ্ছি, Q2 Q3 এর মানটা নিচ্ছি, Q2, এটা হচ্ছে Q2 Q3 এর মানটা নিচ্ছি মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার কোনটা নিচ্ছি, Q3 Q4 এর মানটা নিচ্ছি, Q3 Q4 এর মানটা নিচ্ছে হচ্ছে আবার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এর সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট টার্ম লিখতেই ভুলে গেছি, সে 1/4πε0, এই সবকটার সাথে আমরা একটা 1/4πε0 গুণ হবে, ঠিক আছে, ইন্টু 1/4πε0 একটা গুণ হবেই, 4πε0 এটা একটা গুণ হবেই, এটা একটা হলো। আর একটা কি হবে, প্লাস 1/4πε0, আর একটা যে ক্রস, এই যে ক্রসের ডিস্টেন্সটা কত, a√2 ইন্টু কত হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, দেখো লক্ষ্য করে 2q², ঠিক আছে। এটা দাঁড়িয়ে গেল, তার মানে এই √2টা এই উপরে চলে গেল, আমাদের √2টা উপরে চলে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে 1/4πε0 ইন্টু এ কমন নিলে দাঁড়াচ্ছে ইন্টু কিউ² নিয়ে নিচ্ছি, -4 প্লাস √2। এইটা হচ্ছে এটা হচ্ছে মোট শক্তির পরিমাণ, মোট শক্তি বলবো না, স্থিতিশক্তির পরিমাণ। এবার কি বলেছে, সেন্টারে নিয়ে আসতে কত পরিমাণ শক্তির দরকার। দেখো সেন্টারে নিয়ে আসতে, চেঞ্জ করতে, সেন্টারে একটা Q0 চার্জকে প্লেস করতে কত পরিমাণ শক্তির
প্রয়োজন হবে। কত পরিমাণ শক্তির প্রয়োজন হবে? এই বিন্দুতে যেটা বিভব ভি ইন্টু কিউ জিরো সেটা হবে। এই বিন্দুতে বিভব কত দেখো, পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো একই ডিস্টেন্সে আছে এই পয়েন্টটার থেকে, তার মানে এই বিন্দুতে বিভব হচ্ছে 0। তার মানে কি, তার মানে হচ্ছে কোনো শক্তিই দরকার লাগবে না, তাই তো? কোনো শক্তির প্রয়োজন হবে না, প্রয়োজন হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার কি বলেছে, আবার আরেকটা এই ধরনের একই ধরনের অঙ্ক, সিস্টেমের অঙ্ক আমরা নিয়েছি, তিনটি আধান নিয়ে নিয়েছি। হ্যাঁ, কিরম ভাবে নিয়েছি আমরা মনে করা যাক, প্লাস কিউ, এটা হচ্ছে 2Q এবং হচ্ছে -3Q, এই আধান তিনটে নিয়ে আছে। এবং একইভাবে এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে 2Q, এটা হচ্ছে 3Q, এটা নিয়েছি। এবার কি বলেছে যে প্রথমে ABC তে ছিল, তারপরে PQ আর এ এসছে, এই পজিশন থেকে PQ আর এ আসতে কৃতকার্য কত? ঠিক আছে, কৃতকার্যের মানটা কত? তার মানে এখানে কৃতকার্যের মানটা কত, এটা হচ্ছে আমাদের U2, এটা হচ্ছে U1, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি U2, পোটেনশিয়াল এনার্জি U1, তাহলে কৃতকার্য হচ্ছে কত? U2 মাইনাস U1, এটা ছাড়া তো আর কিছু হবেই না, তাই তো? আর U2 এর ভ্যালুটা আমরা বের করছি, U2 হচ্ছে কত? একইভাবে আমরা যেভাবে বের করেছিলাম, 1/4πε0 কমন নিয়ে নিচ্ছি, তাই তো? পরপর দূরত্বগুলো আমরা গুণ করে যাচ্ছি, দেখো 3Q ইন্টু 2Q কত, এটা হচ্ছে এ ডিস্টেন্স যদি নিই আমি, ঠিক আছে, এই ডিস্টেন্স নিয়ে নিচ্ছি সবগুলোর। আচ্ছা, এখানে এ তো কমন থাকবে, সেটা হচ্ছে তোমার 6Q² প্লাস 2Q এবং প্লাস কিউ কত, সরি এটা -3Q আছে, ঠিক আছে, সরি এটা -6Q² হয়ে যাবে, 2Q এবং প্লাস কিউ হয়ে যাচ্ছে 2Q² হয়ে যাচ্ছে, এবং -3Q এবং প্লাস কিউ হয়ে যাচ্ছে -3Q², ঠিক আছে। কত দাঁড়াচ্ছে দেখ, 1/4πε0 ইন্টু এ ইন্টু -7 ইন্টু Q², এইটা একটা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, U2 এর মানটা। দেখো U1 এর মানটা কত দাঁড়াচ্ছে, এটা শুধু 2a দিয়ে রিপ্লেস হবে, তাছাড়া আর কিছুই হবে না। এটা দিয়ে যদি 2a দিয়ে রিপ্লেস হয়, 4πε0 ইন্টু 2a, ঠিক আছে, এটা হচ্ছে -7 ইন্টু Q²। বাকি তো কনফিগারেশন একই, কিন্তু শুধুমাত্র এটা -2a দিয়ে রিপ্লেস হবে। তার মানে হচ্ছে U2 মাইনাস U1 সমান হচ্ছে কত, দেখো 1/4πε0, হ্যাঁ, ইন্টু আমাদের 2এই থাকবে, এবং এটা একটা নেগেটিভ থাকবে, -7Q² হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে 7Q²/8πε0 ইন্টু এ, এবং এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, নিজেরা ক্যালকুলেট করবে এবং মেলাবে অঙ্কটার সাথে। এবার আমাদের একটা সুন্দর সম্পর্ক আসবে ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে, ঠিক আছে। ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তড়িৎ বিভবের প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, ঠিক আছে। ক্ষেত্র প্রাবল্য, কোন একটি স্থানের ক্ষেত্র প্রাবল্য আমি মনে করছি ই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। এবার একটা Q0 পরিমাণে চার্জ আছে, সেই চার্জটিকে আমরা কি করলাম, ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে আমরা চালিত করলাম। এটা r প্লাস dr ছিল, dr এর পজিশনে ছিল, এখানে আমরা r এ নিয়ে এলাম, r এ নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে আমরা কত কৃতকার্য করলাম কিছুই না, সেটা হচ্ছে Q0e ডট মাইনাস dr, ঠিক আছে। এই কৃতকার্যটা, এই যে কৃতকার্য যেটা হলো সেটা হচ্ছে W, এবং বিভবটা কত হলো, বিভবটা হলো W/Q0, W/Q0 মানে কত, এটা হচ্ছে E ডট dr। তার মানে সরি, এটা আমরা DW ধরতে পারি, ছোট একটুখানি কাজ করেছি তো, এইটুকু কাজটাকে DW ধরছি,
এবং তার জন্য যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ডিভি, তার মানে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, এটা আমরা পেলাম। ঠিক আছে, এবং বিভবের মানটা কত, বিভবের মানটা যদি যদি আমরা অরিজিনালি জানতে চাই, ডিভি, হ্যাঁ, ইনফাইনাইট থেকে একটা পজিশনে ভি, ইনফাইনাইট থেকে কি সরি ইনফিনিটি তো জিরো, তার মানে জিরোর থেকে ভি আমরা নিয়ে এলাম। এখান থেকে এটা বাঁদিকে যদি ইন্টিগ্রেশন করি ডান দিকেও ইন্টিগ্রেশন করতে হবে, ডান দিকে ইন্টিগ্রেশন করে হচ্ছে ইনফাইনাইট থেকে জিরো নিলাম, জিরো নেব না সরি আর পয়েন্ট নেব, ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভবের যে পরিমাণটা সেটা আমরা বের করতে পারি, ভি ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। ঠিক আছে, বোঝা গেল 1 নম্বর। এবার এটাকে আর অন্য কিভাবে লেখা যায় সেটা দেখি আমরা। ঠিক আছে, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিআর ইন্টু কস থিটা, এই হিসাবেও লেখা যায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে ডিভি ডিআর সমান হচ্ছে মাইনাস ই ইন্টু কোসাইন থিটা। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা বিভব প্রভেদের ডিরেকশন যদি এটা হয় এবং আমাদের যে কৃতকার্য যেটা সরাচ্ছি আমরা চার্জটাকে, সেটা যদি এই বরাবর হয় এবং ডিআর এর ভ্যালুটা যদি এই বরাবর হয়, এটা যদি ডিআর এর ভ্যালুটা এটা যদি ই হয়, ঠিক আছে, এইটা হচ্ছে থিটা। অর্থাৎ হচ্ছে কি, থিটার মানটা যখন জিরো হবে, থিটার মানটা যখন জিরো হবে তখন হচ্ছে ডিভিডিআর এর যে ভ্যালুটা, অর্থাৎ ডিভিডিআর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেটা বোঝা যাচ্ছে। যখন থিটার মানটা জিরো হবে তখন ডিভিডিআর অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে, তাই তো, অর্থাৎ এর ফিজিক্যাল মানেটা হলো যে ই ই ফিল্ডের দিকে, ঠিক আছে, বিভবের বিভবের মান সব থেকে কমতে থাকে। ঠিক আছে, সব থেকে না বলে ই ফিল্ডের দিকে বিভবের মান সর্বোচ্চভাবে কমতে থাকে। যদি ই ফিল্ডের লম্বভাবে নিই, ই ফিল্ডের লম্বভাবে নিলে অর্থাৎ যদি কোনো তলের যদি লম্বভাবে হয়, ই ফিল্ডে যদি লম্বভাবে যদি আমরা সরণ ঘটাই, ঠিক আছে, ডিআর ই ফিল্ডের লম্বভাবে সরণ ঘটাই, সেই ক্ষেত্রে বিভবের পরিবর্তন কত হবে, বিভবের পরিবর্তন শূন্য হয়ে যাবে। অর্থাৎ কোনো একটি যদি তল আমরা যদি নেই, সেই তলের যদি লম্বভাবে ইলেকট্রিক ফিল্ড থাকে, এই তলটা হবে সমবিভব তল, সমবিভব তল। অর্থাৎ উল্টোভাবে বলতে গেলে সমবিভব তলকে ইলেকট্রিক ফিল্ডগুলো লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, এটা তো একটা গেল এর ব্যাপারটা। আর একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিসটা, সেখান থেকে আমরা দেখতে পাই ই ডট ডিআর, ঠিক আছে, সমান হচ্ছে ডিভি। তার মানে হচ্ছে আমরা যদি কার্টেসিয়ান কম্পোনেন্ট যদি নিই, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ইএক্স ডিএক্স প্লাস ইওয়াই ডিওয়াই প্লাস আমরা কি পাচ্ছি না ইজেড ইন্টু ডিজেড। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাবো ইএক্স এর ভ্যালুটা কত পাচ্ছি, মাইনাস ডেল ভি ডেল এক্স, ইওয়াই ইকুয়াল টু কত, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, এবং ইজেড এর ভ্যালুটা কত, ডেল ভি ডেল জেড, মাইনাস অবশ্যই ডেল ভি ডেল জেড। এই ডেলগুলো কি, এই ডেলগুলো হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ওয়াই এবং জেড কনস্ট্যান্ট, মানে ওয়াই এবং জেড ভ্যারি করেনি, এখানে এক্স এবং জেড ভ্যারি করেনি, এবং হচ্ছে এক্স এবং ওয়াই এখানে ভ্যারি করেনি। এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এইভাবেই আমরা যদি ভি এর মান জানি, তাহলে ই এর প্রতিটা কম্পোনেন্টের মানই আমরা জানতে পারবো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম কি, ভি এর মানটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে -1, 2 এবং 3 বিন্দুতে। দেখো ইএক্স এর মানটা কত, মাইনাস ডেল ভি ডেল এক্স, তাই তো, ডেল ভি ডেল এক্স এর মানটা কত, ভি এর মানটা তো দিয়ে দিয়েছে 10 এক্স স্কোয়ার, ওয়াই জেড গুলো কনস্ট্যান্ট,
সুতরাং এটা যেটা হবে -20x + 0 + 0 তোমার হচ্ছে -20x। ঠিক আছে, এটা হয়ে গেল ex এর ভ্যালু। uy এর ভ্যালু কত হবে? uy এর ভ্যালু হবে -del v del y। ঠিক আছে, সমান হচ্ছে কত? -10y। বাকিগুলো সব 0 হয়ে যাবে, 0 + 0 সমান হচ্ছে -10y। ঠিক আছে, ez এর ভ্যালুটা কত? ez এর ভ্যালুটা হয়ে যাবে -del v del z সমান হচ্ছে কত? সমান হচ্ছে, দেখো মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, 3 × 2 6, তাই তো 6z। এটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল। এবার পয়েন্টগুলো আমরা নিয়ে নিচ্ছি, -1 +2 +3, তাই তো, অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডের মানটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -20x i ক্যাপ প্লাস, সরি একবার ডাইরেক্ট ঠিক করে লিখি, -20x i -10y j প্লাস 6z ইন্টু k ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পুরো মানটা। এবার কি কি বিন্দুতে বলেছে? -1, 2 এবং 3 বিন্দুতে। এটা হচ্ছে 20 i ক্যাপ -20 j ক্যাপ, ঠিক আছে, প্লাস 18 k ক্যাপ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান, আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এবার হচ্ছে সমবিভব তল। সমবিভব তল বলে এটা আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, চ্যাপ্টার আছে সমবিভব তল। সমবিভব তল বলতে কি বোঝায়? নামটার থেকেই বুঝতে পারছো। একটি তল থাকবে, এই ধরো একটি তল নিলাম আমি, ঠিক আছে, এই তলের প্রতিটা বিন্দুতে, এই বিন্দুতে বিভব সমান হবে। ঠিক আছে, এখানে যে বিভব যদি VA হয়, VB, এরকম ভাবে VD, এইগুলো হয়, VA = VB = VC = VD, এটা হবে সমবিভব তলের এটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে সমবিভব তলের যদি বিভব যদি সমান হয়, তার মানে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটি আধান যদি নিয়ে আসতে, কৃতকার্য শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ হচ্ছে কৃতকার্যের পরিমাণই তো ছিল বিভব প্রভেদ ইন্টু আধান, তাই তো, কিন্তু বিভব প্রভেদ তো শূন্য, সুতরাং কৃতকার্যও শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, পয়েন্টটা আশা করি বোঝা গেল। তারপরে দেখো, এক্ষুনি আমরা দেখলাম যে -E.dr হচ্ছে কত? dv, তাই তো, অর্থাৎ যদি E এবং dr পারপেন্ডিকুলার থাকে, E পারপেন্ডিকুলার টু dr যদি হয়, সেই ক্ষেত্রে dv এর ভ্যালুটা কত? dv ভ্যালুটা 0 হয়। অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো কি হবে? তড়িৎ বলরেখাগুলো মানে হচ্ছে কি না, এই তলের সঙ্গে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে ছেদ করবে। এই তড়িৎ বলরেখাগুলো এই তলের সঙ্গে পরিষ্কার লম্বভাবে ছেদ করবে। এবং যদি এই একটি সমবিভব তল আছে, তো এই একটি সমবিভব তল পরস্পরকে, এই VA এবং VB দুটোর পোটেনশিয়াল আলাদা যদি হয়, পরস্পরকে কখনোই ছেদ করবে না। কেন কি? কারণ হচ্ছে এই যে ছেদবিন্দুর বিভব তো সমান হয়ে যাবে, তাই তো। যদি এরকম হয় তাহলে দুটো ছেদবিন্দুর বিভব তো সমান হয়ে যাবে, সেটা তো হচ্ছে না, কিন্তু এই বিভবটা বলছে আলাদা, তাহলে VA, তার মানে এটা হতেই পারে না কখনো। তাহলে দুটি সমবিভব তল পরস্পরকে কখনোই ছেদ করবে না। ঠিক আছে, এবং শক্তিশালী ক্ষেত্রে সমবিভব তল কাছাকাছি থাকবে। এটা কিভাবে আমরা পাবো? দেখো, এখানে আমরা যেটা পাবো যে EDR - EDR = dv আমরা নিলাম, তাই তো, অর্থাৎ, এবং হচ্ছে dr proportional to 1/e হবে। ঠিক আছে, dr proportional to 1/e হবে, অর্থাৎ যত ইলেকট্রিক ফিল্ডের মান আমি বাড়াবো, dr অর্থাৎ সমবিভব তলের যে দূরত্ব, এটা তত কাছাকাছি হবে। আশা করি প্রতিটা পয়েন্টই ক্লিয়ার হয়েছে। এবারে আমার একটা প্রবলেম করতে দিয়েছে। প্রবলেমটা কি বলেছে? দুটি সমবিভব তল আছে, x এবং y, দুটি সমবিভব তল রয়েছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মান বলে দিয়েছে, E এর হচ্ছে 10 ভোল্ট পার মিটার। হ্যাঁ, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার, তাই তো।
তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? V2 মাইনাস V1 হচ্ছে কত? এটা হচ্ছে আমরা যেটা পাবো E ডট dr, এটা পাবো। আরো ভালোভাবে E dr তো প্যারালাল পরস্পরের, সুতরাং হচ্ছে E ইন্টু এদের মধ্যে দূরত্ব, এটা পেয়ে যাব, তাই তো? তার মানে এটা আমরা পাচ্ছি 20। হ্যাঁ, V1 যদি 10 হয়, V2 মানটা কত? V1 যদি 10 হয়, V2 মানটা হচ্ছে 10 প্লাস 20 ভোল্ট, সমান হচ্ছে 30 ভোল্ট। ঠিক আছে, তার মানে y তলের বিভব x তলের বিভব যদি হয়, x তলের বিভব যদি হয় 10 ভোল্ট, y তলের বিভব হচ্ছে আমাদের 10 প্লাস 20 সমান হচ্ছে 30 ভোল্ট, এটা হবে। একটি যদি ফাঁপা গোলক থাকে, ফাঁপা গোলকের জন্য বিভিন্ন জিনিসের জন্য আমরা কি করতে পারি না, আমরা পোটেনশিয়াল বের করতে পারি। ঠিক আছে, ফাঁপা গোলকের ভিতরে কত ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয়। ফাঁপা গোলকের যদি বাইরে হয়, যদি একটি পয়েন্ট বাইরে হয়, ঠিক আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত? এটা আমরা জানি যে কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার হয়, তাই তো? তার মানে ফাঁপা গোলকের বাইরের যে কোনো একটি পয়েন্ট যদি নেই, তাহলে সেই ফাঁপা মানে যেটা মনে হবে, যাতে করে এই যে কিউ যে চার্জটা আছে সেটা গোলকের কেন্দ্রে অবস্থান করছে, সেটা মনে হবে। পোটেনশিয়ালটাও তাই, পোটেনশিয়ালটা আমরা ক্যালকুলেট করতে পারি মাইনাস ই ডট ডিআর। ঠিক আছে, ই ডট ডিআর ক্যালকুলেট করতে পারি কোথা থেকে? ইনফাইনাইট টু এই যে আর ডিস্টেন্সে আমরা নিই, এটা হচ্ছে পোটেনশিয়াল আমরা নিয়ে নিলাম, সেটা হয়ে যাবে আমাদের কত? পোটেনশিয়াল ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের যে উপরে কত, যে আর ইকুয়াল টু আর বিন্দুতে কত? আর ইকুয়াল টু আর এ, আর ইকুয়াল টু আর এ কত হবে? আর ইকুয়াল টু আর এ হয়ে যাবে তোমার কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে। কেন? ভিতরটা কি, ভিতরটা হচ্ছে সমান বিভবে আছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড সমান শূন্য, কোথায় হয়? যদি বিভব সমান হয় তাহলে তো হবে এটা, তা না হলে তো হবে না, তাই না? তার মানে পরিষ্কার বোঝা গেল যে সময় এই ফাঁপা গোলকের জন্য বিভবের মানটা এরকম ভাবে ভ্যারি করছে। তাহলে কি হচ্ছে দেখো, ভিতরটা কনস্ট্যান্ট, তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে 1/r এর সঙ্গে সঙ্গে কমতে থাকছে। ঠিক আছে, এটা যদি হয় আমাদের বিভবের মান, আর এটা যদি হয় ডিস্টেন্স, এই এতটুকু হচ্ছে কত? আর ইকুয়াল টু আর, এটা হচ্ছে আর গ্রেটার দেন আর। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার পরিবাহী ও অন্তরক বলতে কি বোঝায়? বিভিন্ন বিভিন্ন রকম বস্তু আছে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, লোহা, ঠিক আছে, তামা, কাঠ, এগুলো বিভিন্ন বস্তু আছে। এরা কি করে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখি, এরা বিভিন্ন রকম ব্যবহার করে। হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এরা কি করে, ইলেকট্রিক ফিল্ডে যদি আমি রাখি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে এদের যে মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডের মান 0 করে দেয়। ঠিক আছে, এর ভেতরে কিন্তু মেটেরিয়ালটার ভেতরে 0 করে দেয়। কিন্তু কিছু যেরকম আছে অন্তরক, মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা 0 করে দেয়। এবং কাঠ আছে, অভ্র আছে, এরা কি করে না, এখানে কি করে না, ইলেকট্রিক ফিল্ডে যদি আমি প্রয়োগ করি, ভিতরে ভিতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটা কিন্তু 0 করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত যে বস্তুগুলো আছে, যে যা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি ভিতরে শূন্য করে দেয়, এগুলোকে আমরা বলবো পরিবাহী। তাহলে ইলেকট্রিক ফিল্ডের প্রয়োগের উপর নির্ভর করে, আর এগুলো হচ্ছে অন্তরক। ঠিক আছে, এবং দেখা গেছে পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে না, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন পাওয়া যায়। ফ্রি ইলেকট্রন ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ কি, ইলেকট্রনগুলো অ্যাটমের সঙ্গে, এই অ্যাটম তো, ইলেকট্রনগুলো খুব আলগাভাবে রয়েছে। এবং এই যে অ্যাটমটা রয়েছে, এই যে পাশের অ্যাটমটা রয়েছে, একটা ইলেকট্রন অন্য অন্য অ্যাটমের উপর দিয়ে যেতে পারে, বা
একসঙ্গে একটা ব্যান্ড গঠন করে, ঠিক আছে, সেটাকে বলা হয় কন্ডাকশন বা পরিবহন পট্টি, ঠিক আছে। এরা একটা কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পট্টি গঠন করে, অর্থাৎ এই ইলেকট্রনটা এই চারিদিকে এই যে গোটা ভলিউমের উপরই ঘুরে বেড়াতে পারে। কিন্তু অন্তরকের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনগুলো অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, ইলেকট্রনগুলো কিন্তু ফ্রিলি মুভ করতে পারে না। যে ইলেকট্রিক ফিল্ড দেবো ও এদিকে সরে আসবে, ঠিকই একটুখানি সরে আসবে, কিন্তু ফ্রিলি এই পরিবাহী ইলেকট্রনের মতো মুভ করতে পারবে না, ঠিক আছে, বোঝা গেল। সেজন্য পরিবাহী এবং অন্তরকের একটা ডিফারেন্স রয়েছে। পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, পরিবাহীর ক্ষেত্রে তুমি যদি একটা কন্ডাক্টর নাও, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি গাউসের সূত্রের সাহায্যে, এই এই যে প্রপার্টিটা ইউজ করে। কিরকম ভাবে, এই যে পরিবাহী আছে, পরিবাহী এরকম তুমি একটা সিলিন্ড্রিক্যাল সারফেস নিচ্ছ, ঠিক আছে, দেখো ভিতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, তার মানে ভিতরে যে মোট বলরেখা, বলরেখাও শূন্য, যা বলরেখা হবে সেটা বাইরে এটা হবে, এই সারফেসের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে পরিবাহীটা কি সমবিভব তল, একই বিভবে থাকবে প্রতিটা পয়েন্ট, এজন্য হচ্ছে বলরেখাগুলো কি না তলের সঙ্গে লম্বভাবে ছেদ করবে। তার মানে যে বলরেখাগুলো যাবে সেগুলো শুধুমাত্র এই কার্ভ সারফেসের মধ্যে দিয়ে যাবে। এই কার্ভ সারফেস এরিয়া মনে করি যে ডেল এ, ডেল এ, হ্যাঁ, ইন্টু আমার ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ই, ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমরা ভলিউম চার্জ ডেন্সিটি যদি, আচ্ছা ভলিউম চার্জ সারফেস চার্জ ডেন্সিটি আমি ধরি ই সিগমা, এবং এরিয়া যদি ডেল এ আমরা ধরে নিই, ঠিক আছে, এখান থেকে যদি ধরি সিগমা বাই ইপসাইলন নট, কারণ হচ্ছে কত, গাউসের সূত্র কি বলেছে, গাউসের সূত্র বলেছে টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স যেটা যাচ্ছে অর্থাৎ হচ্ছে ই ডট ডিএস, ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট, এখানে কিউ এনক্লোজ হচ্ছে কত, সিগমা ডেল এ, সিগমা ইন্টু ডেল এ, তাহলে ই ডট ডেল এস এর ভ্যালুটা কত, একটা সারফেসের উপর দিয়ে যাবে, বাকি সারফেসগুলো সব জিরো হয়ে যাবে, ই ডেল এ ইকুয়াল টু সিগমা ডেল এ বাই ইপসাইলন নট, ঠিক আছে, ই ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সিগমা বাই ইপসাইলন নট ইন্টু এন ক্যাপ, ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে। অর্থাৎ যে প্লেন শিটের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে যেটা আমরা পাবো যে ই ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন নট, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে এতটুকুই, যদি ভালো লাগে দেখতে থাকো এবং কোয়েশ্চেন করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।